Good morning everyone, you are watching AR English Zone. I'm with you to discuss the use of do, does and did. আজকে আমরা শিখব do, does and did কিভাবে আমরা বাক্যে ব্যবহার করতে পারি, হোক সেটা স্পোকেনের ক্ষেত্রে অথবা সেটা রিটেনের ক্ষেত্রে। এটা জানা তোমাদের জন্য খুবই জরুরি। আর এই do, does and did এইগুলোর ব্যবহার যদি তোমরা ঠিকঠাক না জানো, যত সামনে এগোতে থাকবে এইগুলো কিন্তু তোমাদের কাছে সমস্যা হয়ে দাঁড়াবে। সাধারণত আমরা দেখে থাকি ডু ডাজ ব্যবহৃত হয় কোনো কাজ বোঝানোর ক্ষেত্রে, এবং যখন কোনো বাক্যকে আমরা না বোধক করে বলছি সেক্ষেত্রে এই ডু ডাজ ব্যবহার করে থাকি। আর এই ডু ডাজ এই দুটোর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। যখন আমরা অতীতের কোনো ঘটনা বোঝাই বা কোনো কোশ্চেন অতীতকালে করে থাকি সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করে থাকি। তোমরা সবাই জানো যে যখন কোশ্চেন আমরা শুরু করি, যখন কোশ্চেন বানাতে যাই তখন আমাদের কিন্তু একটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। কখনো কখনো ডু ডাজ অ্যান্ড ডিড হেল্পিং ভার্ব হিসাবে কোশ্চেন মেকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে। তো আমি এক্সাম্পল সহকারে তোমাদের সামনে আজ এই ডু ডাজ অ্যান্ড ডিড কীভাবে তোমরা হোক সেটা স্পোকেন অথবা গ্রামাটিক্যালি কীভাবে ইউজ করতে পারো বা বলতে পারো ভেরি ইজিলি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে করে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডসরাও উপকৃত হতে পারে। লেটস স্টার্ট। স্টেটমেন্ট অর্থাৎ সাধারণভাবে যখন কোনো আমরা বাক্য ব্যবহার করে থাকি, দেখি একটা সাধারণ সেন্টেন্স, একটা নর্মাল অর্থাৎ একটা অর্ডিনারি সেন্টেন্স আমরা দেখি তো কি হতে পারে। আই প্লে ফুটবল। সিম্পলি আমরা বলে থাকি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবার যখন এটাকে আমি নেগেটিভ করব অর্থাৎ না হিসাবে বলবো আমি ফুটবল খেলি না, কীভাবে বলবো তখন সেটা? এটা যখন আমি বলতে চাইবো বা আমি বোঝাতে চাইবো আমি ফুটবল খেলি না, কি ব্যবহার করবো তখন? তখন আমি বলবো হেল্পিং ভাবে সাহায্য নেব, কি ডু। আই ডু নট প্লে ফুটবল। কি করব আমি? আই ডু নট প্লে ফুটবল, এই ব্যবহার করব আমি। তাহলে এখানে যদি ডুটা আমি ব্যবহার না করি তো নট কি করে বোঝাবো আমি? নট শুধু নট তো বলতে পারি না, আমি তো এরকম বলতে পারি না আই নট প্লে ফুটবল বা আই প্লে নট ফুটবল, এরকম তো বলতে পারি না। ইটস নট পসিবল। সো যখন আমরা নেগেটিভ ব্যবহার করব, যখন নেগেটিভ সেন্সে আমরা কথা বলতে যাব, তখন সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে যে ডু ব্যবহার করছি, অর্থাৎ ডু নট, ডাজন্ট, ডিডন্ট। এবার এটাকে তুমি কোশ্চেন বানাও তো, যে আই প্লে ফুটবল। যখন এই বাক্যটিকে তুমি কোশ্চেন বানাতে যাবে তখন তুমি কীভাবে কোশ্চেনটা বানাবে? মনে করো এই বাক্যটা আছে, তাহলে কী করতে হয় আমাদের? কোশ্চেন বানানোর জন্য হেল্পিং ভাবের প্রয়োজন হয় যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে। যখন আমরা কোশ্চেন বানাবো তখন কী করতে হবে আমাদের? ডু ইউজ করতে হবে। ডু আই প্লে ফুটবল কোশ্চেন মার্ক, ডু আই প্লে ফুটবল। এখন তোমাদের মনের মধ্যে কনফিউশন, ডাউট, কোথায় ডু বসছে কোথায় ডাজ বসছে। আর ডিডের ব্যাপারটা তো খুব সিম্পলি হয়ে যাবে, ডিড যখন আসবো তখন তোমাদের সেটা ব্যাখ্যা করে শোনাচ্ছি। তুমি যখন নেগেটিভ করবে তখন কিভাবে করতে পারো, তাহলে তোমাকে সেই ক্ষেত্রে ডু বা ডাজ ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। কি করব? উই ডু নট প্লে ক্রিকেট। এবার এদিকে চলে আসো, এই স্টেটমেন্টটিকে তুমি কোশ্চেন বানাও। কোশ্চেন বানানোর সময় তোমার হেল্পিং ভাবের প্রয়োজন হবে। কি করব আমরা? কিভাবে বানাতে পারি? ডু উই প্লে ক্রিকেট। ডু উই প্লে ক্রিকেট। বুঝতেই পারছো তাহলে ডু আমরা কোথায় ব্যবহার করছি? এইখানটায় আমরা ব্যবহার করলাম কি? ডু কোশ্চেন মেকিংয়ের জন্য, অ্যান্ড নেগেটিভ সেন্স এক্সপ্রেস করার জন্য আমরা ডু ব্যবহার করছি। ডু নট, উই ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট ইট, দে ডু নট রিড। এবার দেখো তো এই নেগেটিভ যে বাক্যটি তোমাকে দেওয়া হলো এই বাক্যটিকে তুমি কি করে কোশ্চেন বানাবে? খুবই সিম্পলি ব্যাপার। তুমি এটা নিয়ে চলে আসো এখানে,
ডোন্ট উই প্লে ক্রিকেট কোশ্চেন মার্ক। ডোন্ট উই প্লে ক্রিকেট। আচ্ছা, এই তো গেল ডু। এবার ডাজ কোথায় বসবে? হি গোজ টু স্কুল। নেগেটিভ করে দাও, কি করে করবে? হি ডাজ নট গো টু স্কুল। এইখানটায় দেখো তো, এই স্টেটমেন্টটিকে তুমি এবার কোশ্চেন বানাও। কি প্রয়োজন তোমার? হেল্পিং ভাবের প্রয়োজন। হেল্পিং ভাব কি ইউজ করবে তুমি? ডাজ। ডাজ হি গো টু স্কুল কোশ্চেন মার্ক। তাহলে কি ইউজ করলাম আমরা এখানে? ডাজ ইউজ করলাম। নেক্সট দেখে নাও, এই নেগেটিভ হি ডাজন্ট গো টু স্কুল, এটিকে তুমি নেগেটিভ কোশ্চেন বানিয়ে দাও তো। কি করে নেগেটিভ কোশ্চেন বানাতে পারো? ডাজন্ট হি গো টু স্কুল। তাহলে তোমাদের আমি দেখালাম কি ডু অ্যান্ড ডাজ কীভাবে ইউজ হচ্ছে। তো দেখে নাও, আবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি। হি গোজ টু স্কুল, এই বাক্যটি যখন তুমি নেগেটিভ করছো তখন কি করতে হচ্ছে? হি ডাজ নট গো টু স্কুল। এক্ষেত্রে তোমাকে ডাজ নট ব্যবহার করতে হচ্ছে নেগেটিভ সেন্স প্রকাশের জন্য। হি ডাজ নট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না। এবার এই স্টেটমেন্টটিকে তুমি যখন কোশ্চেন বানাচ্ছ তখন কি করতে হচ্ছে? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? একটা জিনিস এখানে লক্ষ্য করো, যখন তুমি ডাজ ইউজ করছো সেক্ষেত্রে গোয়ের সঙ্গে আর ইএস থাকছে না। কেননা তুমি তো ডাজ এখানে ইউজ করেছো, সেই জন্য এখানে আর তোমাকে কিছুই করতে হবে না, সিম্পলি তুমি ভাবটি এখানে লিখে দেবে। নেক্সট দেখে নাও যে এই হি ডাজন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যায় না। এই বাক্যটিকে তুমি যখন কোশ্চেন বানাচ্ছ তখন কি করতে হয়েছে? ডাজন্ট হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায় না? দে ইট রাইস, তারা ভাত খায়। তারা ভাত খায় না, নেগেটিভে বললে এইটি হবে, তাই তো? তারা ভাত খায় না। তো কত ইজিলি দেখো তো, এই যে খায় না, তাহলে না তুমি কি করে ইউজ করবে? তুমি তো আর বলতে পারো না দে নট ইট রাইস, লোকে হাসবে এরকম বললে। তাহলে আমরা কি করব? এই যে ডু নট, ডাজন্ট, এগুলো যে আমরা ইউজ করছি না, এগুলো নেগেটিভ সেন্স প্রকাশের জন্য ইউজ করছি। তাহলে এখানে দেখে নাও কি করতে পারি। দে ডু নট ইট রাইস। দে ডু নট ইট রাইস। এবার এই দে ইট রাইস, তারা ভাত খায়, এই বাক্যটিকে তুমি কোশ্চেন বানাও। কি করে কোশ্চেন বানাবে? তার জন্য তোমাকে ডু নামক হেল্পিং ভাবটির প্রয়োজন হবে। কি করব আমরা এবার? ডু দে ইট রাইস কোশ্চেন মার্ক। তারা কি ভাত খায়? এবার এখানটায় দেখো, দে ডু নট ইট রাইস, এটি ছিল নেগেটিভ। এই নেগেটিভটিকে এবার আমরা কোশ্চেন করব, এই নেগেটিভ বাক্যটির কোশ্চেন করব। সেক্ষেত্রে কি করব আমরা? এই ডু নটটিকে আগে নিয়ে আসবো। ডোন্ট দে ইট রাইস। দেখে নাও, দ্য বয় রিডস আ বুক। দ্য বয় রিডস আ বুক, ছেলেটি একটি বই পড়ে। এই বাক্যটাকে তুমি না করে বলো, ছেলেটি একটি বই পড়ে না। ফাঁকিবাজ ছেলে, পড়াশোনায় মনোযোগ নেই, সেই কারণে বলছে ছেলেটি একটি বই পড়ে না। তুমি এই বাক্যটাকে কি করে বলবে? দ্য বয় ডাজ নট রিড আ বুক। দ্য বয় ডাজ নট রিড আ বুক। স্টেটমেন্ট দেখো, এই স্টেটমেন্টকে তুমি এবার কোশ্চেন তৈরি করো। তো কি করে কোশ্চেন করবে? রিডস আছে, কি ব্যবহার করব? ডাজ ইউজ করব। ডাজ দ্য বয় রিড আ বুক কোশ্চেন মার্ক। এটি দেখো, দ্য বয় ডাজ নট রিড আ বুক। ডাজন্ট দ্য বয় রিড আ বুক কোশ্চেন মার্ক। তাহলে এ তো গেল ডু অ্যান্ড ডাজের ব্যবহার। এরপরে তোমরা শিখবে ডিড। হ্যাঁ, আরও একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে কনফিউশন হচ্ছে, স্যার কোথায় ডু ইউজ করছেন আর কোথায় ডাজ ইউজ করছেন। দেখো বন্ধুরা, এই ডু অ্যান্ড ডাজ কীভাবে তোমরা ইউজ করবে, কোন সাবজেক্টের পরে, কোন পার্সনের পরে অ্যান্ড কোন নাম্বারের পরে,
একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন তুমি ব্যবহার করবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন তুমি ব্যবহার করবে সাবজেক্ট হিসাবে, সেক্ষেত্রে তোমাকে ডাজ ইউজ করতে হবে। আদার্স যে সমস্ত ক্ষেত্রগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমাকে ডু ইউজ করতে হবে। আমি রিপিট করছি, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তুমি ডাজ ইউজ করবে এবং রেস্ট অফ অর্থাৎ আদার্স যেগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমাকে ডু ইউজ করতে হবে। খুবই সোজা, তুমি শুধু মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। এখন প্রশ্ন জাগছে, স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সেগুলো যদি আমরা না জানি তাহলে কি করে হবে? এক বচন অর্থাৎ যে কোনো নাম হতে পারে। আরও সোজা করে বলে দিচ্ছি, দেখো বাংলায় যদি তুমি মনে রাখো টি, টা, খানা, খানি, শব্দের শেষে বা ওই সাবজেক্টটির শেষে তুমি যখন এই কথাটা পাবে বা এই বর্ণকটা পাবে, টি ছেলেটি, ছেলেটা, বইখানা, টেবিল খানা, খানি, টি, টা, খানা, খানি, এইগুলো যখন পাবে তুমি সেই সাবজেক্টওয়ালা শব্দটির শেষে, তখন তুমি সেটাকে ধরে নেবে ওই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো কী কী হতে পারে? দ্য বয় হতে পারে, শি হতে পারে এক বচন, হি হতে পারে, ইট হতে পারে, এইগুলো অর্থাৎ এক বচন বোঝাবে। এখন প্রশ্ন জাগলো, স্যার আই মানে আমি, এটিও তো এক বচন। কিন্তু না, আমি তোমাকে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেই সঙ্গে টি, টা, খানা, খানি এইগুলো যুক্ত যেখানে পাবে সেই সমস্ত সাবজেক্টগুলোকে তুমি থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে ধরে নেবে। আর কোনগুলো হবে? যত ধরনের নাম একটি মাত্র হবে, অর্থাৎ একটি নাম বোঝাবে। রমেন, রোহিত, এরকম একটা একটা করে নাম বোঝাবে। রমেন বলবে শুধু, নতবা শুধু রহিম বলবে, নতবা শুধু অমল বলবে, অথবা শুধু সোহেল বলবে, কিন্তু একসঙ্গে বলবে না যে রমেন অ্যান্ড সোহেল। যখন একের অধিক নাম একসঙ্গে তোমাকে বোঝাতে চাইবে তখন সেটা কিন্তু আবার হয়ে যাবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এইগুলো মাথায় রাখলেই ডু ডাজ ইজিলি তোমাদের মনে থাকবে। এখন আমরা দেখব ডিড কোথায় ব্যবহৃত হচ্ছে। এইখানে আমি একটি সেন্টেন্স তোমাদের সামনে তুলে ধরলাম, হি ওয়েন্ট টু মার্কেট। এই বাক্যটিকে তুমি কি করে নেগেটিভ করতে পারো? এই বাক্যটি যখন নেগেটিভ করতে যাবে, যেহেতু এটি পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স, সেই জন্য তোমাকে ডিড ইউজ করতে হবে হেল্পিং ভার্ব হিসাবে। তো কি করবে তুমি তখন? সেক্ষেত্রে তুমি করবে হি ডিড নট। যখন ডিড ইউজ করবে সেক্ষেত্রে এই যে ভার্বটি এখানে ছিল তার প্রেজেন্ট ফর্ম তোমাকে ইউজ করতে হবে, অর্থাৎ হি ডিড নট গো টু মার্কেট। কি করলে বাক্যটি? হি ডিড নট গো টু মার্কেট। এই বাক্যটিকে যখন কোশ্চেন বানাবো আমরা, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসাবে ডিড ইউজ করব। কি করব? ডিড হি গো টু মার্কেট? দে রোট আ পোয়েম। তারা একটি কবিতা লিখেছিল। এই বাক্যটিকে তুমি নেগেটিভ করো। এই যখন নেগেটিভ করবে তখন তোমাকে ডিড ইউজ করতে হবে। তাহলে কি করবে? দে ডিড নট রাইট আ পোয়েম। কি করবে? ডিড নট। দে ডিড নট রাইট আ পোয়েম। এবার এই বাক্যটাকে তুমি কোশ্চেন বানানোর জন্য ডিড ইউজ করবে। কিভাবে? ডিড দে রাইট আ পোয়েম? কোশ্চেন মার্ক। তো এইভাবে তুমি পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ইউজ করে ওই বাক্যটিকে নেগেটিভ করতে পারবে এবং সেই সঙ্গে কোশ্চেন বানানোর জন্য শুরুতেই হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করবে। ডু ডাজ এই দুটো ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য থাকলেও একমাত্র ওই ডু ডাজের পাস্ট ফর্ম যখন বোঝানো হবে তখন সেক্ষেত্রে ডিড ব্যবহার করবে। অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যখন তোমাকে নেগেটিভ করতে বলবে বা কোশ্চেন বানাতে বলবে, সেক্ষেত্রে তুমি ডিড নট অথবা ডিড ইউজ করবে। তো আশা করছি ডু ডাজ এবং ডিড সম্পর্কে তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।